শেষ পর্যন্ত ব্রজবালাকে মায়ের সম্মান দিল অগ্নিজিৎ মুখার্জি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ডাক্তারবাবুরা তাড়াতাড়ি এসে পদ্মকে বাঁচানোর চেষ্টা করে। একজন ওয়ার্ড বয় সেজে এসে পদ্মকে মারার চেষ্টা করেছিল। প্রলয় তাকে ধরেও নিয়েছিল, কিন্তু একটুর জন্য হাত ফসকে বেরিয়ে গেছে। এরপর ডাক্তারবাবু বলে, ইস কি অবস্থা হয়েছে, সিস্টার তাড়াতাড়ি ইঞ্জেকশনটা আনুন, না হলে পেশেন্টকে বাঁচানো যাবে না। এর মধ্যেই প্রলয় তখন বলে, সত্যি আমি ভাবতে পারছি না যে এইভাবে পদ্মকে মারার চেষ্টা করা হয়েছিল। তখনই একজন কনস্টেবল বেরিয়েছে আর বলে, কি হয়েছে, এখানে এত ভিড় কেন? প্রলয় বলে, কোথায় ছিলেন আপনি? কোথায় ছিলেন? এক্ষুনি তো সর্বনাশ হয়ে যাচ্ছিল। তখনই অফিসার বলে, আরে কি হয়েছে, আমরা তো বুঝতে পারছি না। প্রলয় তখন বলে, আপনারা কোথায় গিয়েছিলেন? অফিসার বলে, আমরা ওয়াশরুমে গিয়েছিলাম। প্রলয় বলে, সবাই মিলে একসাথে ওয়াশরুমে যেতে হয়? একজনকে দাঁড় করিয়ে যেতে পারেন না? এক্ষুনি তো পদ্মকে শেষ করে দিয়ে চলে যাচ্ছিল। আমি যদি সঠিক সময় না আসতাম তাহলে হয়তো পদ্ম আজকে জীবিত থাকতে পারতো না। বুঝতে পেরেছেন আপনি? তখনই কনস্টেবল বলে, কি বলছেন বলুন তো, আমরা তো সবাই এখানেই ছিলাম। প্রলয় তখন বলে, এখানে ছিলেন তো? মুহূর্তের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছিল, আপনারা হয়তো সেটা জানেন না। আমি এসে দেখি একজন গুন্ডা ওয়ার্ড বয় সেজে পদ্মকে মেরে দিয়ে চলে যাচ্ছিল। ডাক্তারবাবু বলে, আজকে যদি সঠিক সময়ে উনি না আসতেন তাহলে কিন্তু অনেক বড় বিপদ হতে পারত। এই কথাটা ভালো করে জেনে রাখুন। তখনই স্বস্তিক ফোন করেছে প্রলয়কে আর বলে, ছোটকা, বাবার বেল হয়ে গেছে, গীতা ব্যবস্থা করে দিয়েছে। আর এটা শোনার পর তো প্রলয় অনেক বেশি খুশি হয়ে যায়। বলে, আমি জানতাম গীতা এটুকু করতে পারবে। অসম্ভব ট্যালেন্ট রয়েছে ওর মধ্যে। আশা করি এরপরে ও আরও ভালো ভালো কেস সামলাতে পারবে আর আমার দাদাকেও বেকসুর খালাস করে আনতে পারবে। এর মধ্যেই কনস্টেবল বলে, স্যার আমরা এতক্ষণ এখানেই ছিলাম, বুঝতে পারিনি কেউ আসবে। প্রলয় তখন বলে, আরও বেশি করে পাহারা দিন, এরপর তো মনে হচ্ছে আমাকেও এখানে থাকতে হবে, কারণ একবার ভয় হয়ে গেছে, এরপর আবারও অ্যাটাক হতে পারে। পদ্মর যদি কিছু হয়ে যায় তাহলে আমার দাদার কেসটা আরও বেশি জটিল হয়ে যাবে। এর থেকেও বড় কথা, ও আমাদের বাড়িতে অনেক দিন কাজ করেছে, ও আমাদের কন্যা সম, তাই ওর বিপদে ওর পাশে থাকাটা খুবই দরকার। তার মধ্যেই চলে এসেছে গীতা আর বলে, কি হয়েছে, পদ্ম ঠিক আছে তো? তখনই প্রলয় বলে, একদম ঠিক সময় এসেছিলাম গীতা, না হলে পদ্মকে আজকে আর জীবিত খুঁজে পাওয়া যেত না, পদ্ম একেবারেই শেষ হয়ে যেত। গীতা তখন বলে, পদ্ম শেষ হওয়া চলবে না, পদ্মকে বাঁচতে হবে, নিজের জন্য বাঁচতে হবে, অগ্নিজিৎ মুখার্জির জন্য বাঁচতে হবে, আমাদের সবার জন্য বাঁচতে হবে। প্রলয় তখন বলে, তুমি একদম ঠিক কথাই বলেছো গীতা, আমি তো চেষ্টা করেই যাচ্ছি যাতে কোনো মাছি এখানে গলতে না পারে। এর মধ্যেই বড়বাবু চলে এসেছে আর বলে, কি হয়েছে এখানে? তখনই বড়বাবুকে উচিত কথা শোনাতে থাকে গীতা আর বলে, এই যে বড়বাবু, এখানে তো পুলিশ ফোর্স পাঠিয়েছেন, কি করছে আপনার পুলিশ ফোর্স? এক্ষুনি তো গুন্ডাগুলো পদ্মকে মেরে দিয়ে চলে যাচ্ছিল, কি হতো তখন? এর মধ্যেই পঙ্কজ খাসনবিশ বলে, কিন্তু আমরা তো পাহারা দিয়েছিলাম, এত কড়া সিকিউরিটি রয়েছে তারপরও এমনটা ঘটছে। গীতা তখন বলে, আপনি তো কোর্টে বড় বড় সাক্ষী দিয়ে আসলেন, এবারে এর বিচারটা করুন, আমাদের পদ্মর যেন কোনো ক্ষতি না হয়। তখনই পঙ্কজ খাসনবিশের সাথে গীতার একটু ঝামেলা বেঁধে যায়। এরপর প্রলয় বলে, কি ব্যাপার বলো তো, তোমরা দুজনে ঝামেলা করছো কেন? এখন তো আমার মনে হচ্ছে তোমাদের দুজনের মধ্যে কেউ ইচ্ছে করেই চাইছে ঝামেলা লাগিয়ে দিতে, যেটা হয়তো একদমই ঠিক হবে না। গীতা বলে, ভুল তো হয়েই চলেছে, একটার পর একটা ভুল হয়ে চলেছে। শুনুন বড়বাবু, আপনি এখানে ভালোভাবে কড়া সিকিউরিটি বসান, না হলে কিন্তু পদ্ম যখন তখন অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর এই কেসটায় যদি একবার পদ্ম সাক্ষী পাওয়া যায় তাহলে তো অনেক বেশি সুবিধা হবে, আর না পাওয়া গেলে অন্য ব্যবস্থা করতে হবে। জানি না ততদিনের মধ্যে পদ্ম সুস্থ হয়ে উঠবে কিনা। এর মধ্যেই বড়বাবু বলে, অগ্নিকন্যা, আমাকে এসব বুঝিয়ে কোনো লাভ হবে না, আমি একদম বুঝে গেছি যে আপনি অগ্নিজিৎ মুখার্জিকে নির্দোষ প্রমাণিত করার জন্য উঠে পড়ে লেগেছেন। গীতা তখন বলে, যে মানুষটা কোনো অন্যায় করেইনি তার পক্ষে থাকবো তো এটাই স্বাভাবিক। আপনি এখনও মানুষ চিনতে ভুল করছেন, আপনার কোথাও যে ভুল হচ্ছে সেটা আপনি মেনে নিতে পারছেন না, কিন্তু এটাই সত্যি কথা। তখন প্রলয় বলে, বড়বাবু, আমি আপনাকে অনেক রেসপেক্ট করতাম, আর আপনি তো দেখছি একদমই কাঁচা কাজ করেছেন, আপনি বুঝতে পারছেন না যে অগ্নিজিৎ মুখার্জি এরকম কিছু করতে পারে না। তখনই বড়বাবু বলে, এই শুনুন, আমি আপনাদের থেকে এই বিষয়ে আর একটা কথাও শুনতে চাই না, আমি আপনাদেরকে বলছি এখান থেকে যান, আমরা হসপিটালে সিসিটিভি ফুটেজটা কালেক্ট করে তদন্ত শুরু করে দেবো যে এখানে কে বা কারা এসেছিল পদ্মকে মারতে। তখনই গীতা বলে, হ্যাঁ ঝটপট করে শুরু করে দিন। এরপর সবাই মিলে বেরিয়ে যায়। আর তখনই অফিসার বলে, আপনাদের হসপিটালে সিসিটিভি ফুটেজটা
আমি একবার চেক করতে চাই। তখনই ওয়ার্ড বয় বলে, হ্যাঁ হ্যাঁ চলুন স্যার, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যেই অগ্নিকন্যার কথাই বারবার ভাবতে থাকে বড়বাবু, আর বলে, আমাদের সেই অগ্নিকন্যা কিভাবে হুট করে বদলে গেল? এরকমভাবে বদলানোর কথা তো ছিল না। আজকে অগ্নিজিৎ মুখার্জি যেভাবে অন্যায় করেছে, সেই অন্যায়ের প্রতিবাদ না করে বরং অগ্নিজিৎ মুখার্জিকে বেল পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিল। অগ্নিকন্যা যে কি করতে চাইছে আমি সত্যি বুঝতে পারছি না। আর এদিকে ঠাম্মি বাড়ির সবাই ঠাকুরের সামনে বসে প্রার্থনা করতে থাকে যাতে তাড়াতাড়ি অগ্নিজিৎ মুখার্জি বাড়ি ফিরে আসে। বলতে বলতে অগ্নিজিৎ মুখার্জি বাড়ি ফিরে এসেছে। আর তখনই ঠাম্মি বলে, এসেছিস? তোর জন্য যে খুবই চিন্তা হচ্ছিল, মনে হচ্ছিল কখন তুই আসবি, কখন দুটো বাড়ির রান্না করা ভাত খাবি। আমাকে আমাকে ক্ষমা করে দে বাবা, আমি তোর জন্য কিছুই করে উঠতে পারলাম না। এর মধ্যেই মেহেক বলে, ঠাম্মি কে বলেছে তুমি কিছু করতে পারোনি? এই যে প্রার্থনা করেছো, এই প্রার্থনার জোর কতটা তুমি জানো? এর মধ্যেই পাপাকে জড়িয়ে ধরে মেহেক আর বলে, পাপা তুমি এসেছো, আমার দারুণ লাগছে। গীতা বৌদি না থাকলে তুমি হয়তো বেলটা আজকে পেতেই না, তাই না বাবা? আর তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, থাক এসব কথা আজকে থাক। এরপরে ঠাম্মির মাথাটা ঘুরছিল, পড়েই যাচ্ছিল। প্রলয় তখন ধরে নিতে বলে আর বলে, মা তুমি ঠিক আছো তো? সারাদিন না খেয়ে থাকলে যা হয়। অগ্নিজিৎ মুখার্জি বলে, খায়নি কেন উনি? প্রলয় বলে, তোমার জন্য খায়নি, প্রায় অনেকটা সময় হয়ে গেছে উনি না খেয়ে রয়েছে। ওষুধগুলো যেহেতু খায়নি তাই হয়তো শরীরটা খারাপ লাগছে। এরপর ব্রজবালা মুখার্জি চলে যাচ্ছিল, ঠিক তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, মা। আর যেই না মা বলে ডেকে উঠেছে তখনই ব্রজবালা মুখার্জি অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, কে ডাকলো? কে আমাকে মা বলে ডাকলো? আর তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি ডেকেছি। তুমি খাওনি কেন? ছোটবেলা থেকে এক একটা কথা বলে কান পুরো পচিয়ে দিয়েছো যে কবে তোমাকে মা বলে ডাকবো, কবে তুমি মায়ের সম্মান পাবে, আর সেটা আজ থেকেই সম্ভব। আর এটা শোনার পরে তো প্রলয় তো খুবই খুশি হয়ে যায় আর বলে, অবশেষে বড়দার মান অভিমান গলেছে, এর থেকে ভালো খবর আর কি হতে পারে? তার মধ্যেই ঠাম্মি তখন বলে, এই যে তুই আমাকে ডেকেছিস তাতেই আমি অনেক খুশি হয়েছি। তুই ভালো থাক, সুস্থ থাক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করব। গীতা চলে এসেছে চৌকাঠে। মেহেক তখন বলে, গীতা বৌদি ভেতরে এসো। গীতা তখন বলে, না মেহেক, আমি আজ আর ভেতরে যাব না, আমি এখানেই দাঁড়িয়ে আছি। দিদি কোথায় তুই? এরপর গিনি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আসে আর বলে, বাবা আমি এই বাড়ি ছেড়ে সাত্বিকের জীবন ছেড়ে চলে যাচ্ছি। আপনারা চাইলেই সাত্বিকের অন্য কোথাও বিয়ে দিতে পারেন, আমার তাতে কোনো অসুবিধা নেই। সাত্বিক, আমি চলে গেলাম। ওপরের ব্যালকনি থেকে দেখতে থাকে সাত্বিক আর বুঝতে পারে ফাইনালি গিনি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু অনেকেরই মনটা খারাপ হয়ে যায়, তবুও সাত্বিকের মন খারাপ হয় না। তখন অগ্নিজিৎ মুখার্জি এটাই ভাবে যে কি হচ্ছে এগুলো, কেন তার বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আর অন্যদিকে ঠাম্মি বলে, কোথাও যাবি না, আমার কথাটা শোন। কিন্তু কেউই কোনো কথা শুনতে চায় না।